নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং এই ভিডিওতে আমি আপনাদের প্রোস্টেটের নানাবিধ সমস্যা এবং সেই সমস্যা থেকে প্রতিকারের কী কী উপায় আছে তার সম্বন্ধে একটি বিস্তারিত আলোচনা করব। তার জন্য আমাদের প্রথমেই জেনে নিতে হবে প্রোস্টেট জিনিসটা কি। প্রোস্টেট সাধারণত পুরুষ মানুষদের শরীরে থাকে। এটি একটি গ্রন্থি বা গ্ল্যান্ড। এবার প্রোস্টেটের নানাবিধ সমস্যা জানার জন্য আমাদের আরেকটি কাজ করতে হবে যে প্রোস্টেটের অবস্থানটা কোথায়। তার জন্য আমরা কি জানি যে আমাদের শরীরে দুটো কিডনি থাকে, একটা হচ্ছে রাইট কিডনি, একটা হচ্ছে লেফট কিডনি। সাধারণত কোমরের কাছে এটা থাকে। এবার কিডনির এবার প্রোস্টেট যে গ্রন্থিটা বলছিলাম, প্রোস্টেট গ্রন্থিটা সাধারণত ইউরিনারি ব্লাডার যেটা আছে মূত্রথলি এবং ইউরেথ্রা এর সংযোগস্থলে অবস্থিত। মূলত আমরা এই ভিডিওতে প্রোস্টেটের 3 রকম সমস্যার কথা বলব। প্রথমটি হলো প্রোস্টেটের কোনো কারণে যদি ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ দেখা যায়, মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা যায়, সেই সময় কি হয়, প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হয়, তাছাড়া জ্বর আসতে পারে, অনেক সময় প্রদাহ দেখা যায়। একে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি প্রোস্টেটাইটিস। দ্বিতীয় সমস্যাটি হলো কোনো কারণে হরমোনাল ইমব্যালেন্সের কারণে যদি প্রোস্টেটটা সাইজে বড় হয়ে যায়, তাহলে কি হয় যে অনেক সময় আমাদের প্রোস্টেটের ইউরিন ব্লাডার কি করে যে ইউরিনটাকে ধরে রাখতে সাহায্য করে এবং তারপরে সেটা মূত্রনালী বা ইউরেথ্রার মাধ্যমে সেটা বের করে দিতে সাহায্য করে। যদি প্রোস্টেটটা সাইজে বড় হয়ে যায় তাহলে এই মূত্রনালীতে পেচ্ছাপটা ধরে রাখা এবং ভয়েডিং ব্যাপারটা, মানে পেচ্ছাপ শরীর থেকে বের করে দেওয়ার সময় অনেক সময় প্রবলেম দেখা যায়। এই রোগটাকে আমরা বলে থাকি বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া বা সংক্ষেপে বিপিএইচ বলে। বিপিএইচ এর যে হাইপারপ্লেসিয়া কথাটা বললাম, হাইপারপ্লেসিয়া শব্দের অর্থ হলো যে প্রোস্টেটের যে সেলগুলো আছে সেইগুলো সংখ্যায় বেড়ে যায়। হাইপারট্রফি শব্দের অর্থ হলো যদি সেলটা সাইজে বড় হয়ে যায়। বিপিএইচ এর কি সিমটম দেখা যায়? বিপিএইচ এর সিমটমের মধ্যে ঘন ঘন পেচ্ছাপ পায়, পেচ্ছাপ মনে হয় বারবার আটকে যাচ্ছে, তারপরে হলেও সেটা ক্লিয়ার হচ্ছে না, জ্বালা যন্ত্রণা, অনেক সময় পেচ্ছাপে ইনফেকশন দেখা যেতে পারে, পেচ্ছাপের পথ দিয়ে মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দেখা যেতে পারে। আর তৃতীয়টি হলো প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সার আর বিপিএইচ এর কিছু সিমটম ওভারল্যাপিং আছে, মানে অনেক কিছু সিমটম একই রকম দেখা যায়। তাছাড়া প্রোস্টেটিক ক্যান্সারে অনেক সময় মূত্রের মাধ্যমে রক্ত বের হয়। তাছাড়া এখানেও যে বিপিএইচ এর স্টোরেজ সিমটম আর ভয়েডিং সিমটমগুলো বলেছি, মানে বারবার পেচ্ছাপ পাওয়া এবং পেচ্ছাপ আটকে যাওয়া, ক্লিয়ার না হওয়া ইত্যাদি এখানেও দেখা যায়। অনেক সময় প্রোস্টেট ক্যান্সার যখন প্রোস্টেটকে ছেড়ে চারিদিকে বিস্তার লাভ করে, মানে মেটাস্টেসিস হয়, তখন সেটা সাধারণত মানে বোনসে মেটাস্টেসিস, মানে হাড়ের মধ্যে মেটাস্টেসিস হয়। এটা কোমরে যে হাড়গুলো আছে সেখানেই সাধারণত প্রথমে মেটাস্টেসিস হয়। এর ফলে অনেক সময় পেচ্ছাপের বারবার এই সমস্যাগুলো, মানে স্টোরেজ সিমটম, ভয়েডিং সিমটম রয়েছে, তার সঙ্গে কোমরে ব্যথা রয়েছে, এই উপসর্গগুলি থাকলে অনেক সময় প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা আমরা করতে পারি। তাছাড়া আরও অন্যান্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের কথাও আমাদের চিন্তা করতে হয়। এবার আমরা প্রথমে জেনে নেব এই প্রোস্টেটের যে যে রোগগুলো আছে, ব্যাধিগুলো আছে, সেইগুলো শনাক্তকরণের জন্য কি কি টেস্ট আছে। প্রথমেই আমাদের যে উপসর্গগুলো আমরা পেলাম সেই উপসর্গগুলোকে সঠিকভাবে বিবেচনা করতে হবে। তারপরে একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে, মানে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, এক্ষেত্রে কি করা হয়, মলদ্বারের মধ্য দিয়ে আঙুলের সাহায্যে প্রোস্টেট যে গ্রন্থিটা আছে বা গ্ল্যান্ডটা আছে সেটাকে অনুভব করা হয় বা প্যালপেট করা হয়। এর ফলে প্রোস্টেটের সাইজ কতটা বেড়েছে, কোনো টিউমার আছে কিনা, ইনফেকশন আছে কিনা বা ক্যালসিফিকেশন হয়েছে কিনা সেই সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারি। তাছাড়া কিছু ব্লাড টেস্ট আছে, যেমন সিবিসি, কমপ্লিট হিমোগ্রাম, সুগার টেস্ট, মানে এইসবগুলো সুগার যখন থাকে তখন ইনফেকশনের চান্সটা বেশি থাকে, ইনফেকশন হয়েছে কিনা তখন জানা যাবে। তাছাড়া একটা টেস্ট আছে পিএসএ টেস্ট ব্লাডের, একে বলা হয় প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট, এইগুলো করতে পারি। তাছাড়া আমরা ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে প্রোস্টেটের সাইজ বা কোন পার্টে সেটা ইনভলভ হয়েছে সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। তাছাড়া এমআরআই স্ক্যান করতে পারি। এরকম নানাবিধ টেস্টের মাধ্যমে আমরা প্রোস্টেটের বিভিন্ন রকমের সমস্যাকে শনাক্ত করতে পারবো। যেহেতু বিপিএইচ এবং ক্যান্সারের মধ্যে অনেক রকম ওভারল্যাপিং সিমটমস আছে, তাই এগুলোকে আলাদা করা খুবই প্রয়োজনীয়। বিপিএইচটা একটা নন ক্যান্সারাস গ্রোথ, আর
যেটা প্রোস্টেটিক ক্যান্সার এটা ক্যান্সারাস। বিপিএইচ যেটা সেটা প্রোস্টেটের সেন্ট্রাল যে পার্টটা সেটাকে ইনভলভ করে, আর ক্যান্সারে প্রোস্টেটের সাইডের পার্টটাকে ইনভলভ করে। দুক্ষেত্রেই সিরাম পিএসএ বা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বাড়তে পারে, এবং বিপিএইচে কখন না, বিপিএইচটা যদি আমাদের বয়সজনিত কারণে শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা যায় তখন এই প্রোস্টেটের গ্রোথ বা হাইপারপ্লেসিয়াটা দেখা যায়। আর ক্যান্সারের ক্ষেত্রে প্রোস্টেটের গ্রোথটা সাধারণত অ্যাবনর্মাল এবং এখানে টিউমারের মতো এনলার্জমেন্ট হয়। পিপিএইচটা কোনো কারণে স্প্রেড করে না এবং ক্যান্সারটা স্প্রেড করতে পারে। আর বিপিএইচটা লাইফ থ্রেটেনিং না, মানে জীবনের কোনো এতে ঝুঁকি থাকে না, কিন্তু ক্যান্সারে জীবনের ঝুঁকি থাকতে পারে। এবার আলোচনা করব ট্রিটমেন্ট সম্পর্কে। পোস্টেটাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি? আমাদের পোস্টেটাইটিস কি দেখেছিলাম, ব্যাকটেরিয়া গঠিত ইনফেকশনের কারণে সাধারণত হয়। তাহলে কি করতে হবে? অ্যান্টিবায়োটিকের সাহায্যে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। তাছাড়া পোস্টেটাইটিস কোনো প্রেসিপিটেটিং ফ্যাক্টর, মানে কোনো কারণে যদি পোস্টেটাইটিসের চান্স বেশি থাকে, যেমন যদি ডায়াবেটিস থাকে বা অন্যান্য কারণে যদি ইনফেকশনের চান্স বেশি থাকে, সেই রিস্কগুলোকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে। এরপরে সেকেন্ডটি দেখেছিলাম বিপিএইচ বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া। এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কি? মানে হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের এই রোগটা হচ্ছিল, মানে সেইটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। সাধারণত এই রোগগুলোকে আমরা 80% ক্ষেত্রে মানে ওষুধের সাহায্যেই আমরা এর ট্রিটমেন্ট চলে এবং লাইফ লং ওষুধ খেতে হয়। সাধারণত ট্যামসোলিউসিন, সিলোডোসিন এইসব জাতীয় ওষুধ, ডিউটাস্টেরয়েড এইসব জাতীয় ওষুধ এক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়। কিন্তু কোনো কারণে যদি প্রোস্টেটের সাইজ খুবই বেড়ে যায় তখন অপারেশনের সাহায্য নিতে হয়। সাধারণত এটা এখনকার দিনে পেট কেটে অপারেশন করা হয় না, মাইক্রো সার্জারি মানে টিইউআরপি এরকম কিছু অপারেশন আছে, মানে ট্রান্স ইউরেথ্রাল রিজেকশন অফ প্রোস্টেট, মানে ইউরেথ্রার মধ্যে দিয়ে প্রোস্টেটটাকে কেটে বাদ দেওয়া হয়। আর তৃতীয় যেটা বলেছিলাম প্রোস্টেট ক্যান্সার, এক্ষেত্রে প্রথমেই বায়োপসি করতে হয়, মানে নিডলের মাধ্যমে বায়োপসি করে সেইটা টিউমারটা কত বড়, সেই টিউমারটা খারাপ কি না, কতটা খারাপ, কি টাইপের ক্যান্সার, আমরা সেই সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তাছাড়া বিভিন্ন রকম স্টেজিং আমরা করতে পারি। এই স্টেজিংয়ের মাধ্যমে আমরা কি জানতে পারি যে ক্যান্সারটা যেটা আছে সেটা প্রোস্টেটের মধ্যেই সীমাবদ্ধ আছে কিনা, বা সেটা অন্য কোথাও বিস্তার লাভ করেছে কিনা বা মেটাস্টেসিস হয়েছে কিনা। যদি প্রোস্টেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে এই প্রোস্টেট ক্যান্সার কমপ্লিট কিওর সম্ভব, কিন্তু এটা যদি মেটাস্টেসিস বা বিস্তার লাভ করে তাহলে কিছু মানে ওটি, তারপর রেডিওথেরাপি, তারপরে কেমোথেরাপি, হরমোন থেরাপি, এইগুলোর কম্বিনেশনে ট্রিটমেন্ট করা হয়। এবার হরমোন থেরাপিটা কীভাবে করা হয়? হরমোন থেরাপিটা করার কারণ হচ্ছে এই টিউমার যেগুলো হয় সেগুলো সাধারণত হরমোন সেন্সিটিভ টিউমার, মানে আমাদের শরীরে যে মেল হরমোনগুলো থাকে সেগুলো ইমব্যালেন্সের কারণে এই টিউমারগুলো হয়। এবার হরমোন থেরাপি দিয়ে কী করা হয়, মানে এই যে আমাদের মেল হরমোনগুলো সেইগুলো যদি কমিয়ে দেওয়া হয় তাহলে আমাদের যে প্রোস্টেটের যে টিউমারগুলো সেই তাদের যে প্রয়োজনীয় খাদ্য, মানে হরমোনগুলোর সাহায্যে তো তারা বাড়ছে, এবার সেই প্রয়োজনীয় খাদ্য যদি তারা না পায় তাহলে তারা খাদ্য না পেয়ে আস্তে আস্তে শুকিয়ে ছোট হতে থাকে। এর ফলে টিউমারটা ক্রমশ কম বাড়তে থাকে বা কমতে থাকে সাইজে। এবার আমরা জেনে নেব যে এই রোগগুলোর প্রিভেনশন আমরা কি করে নেব। তো প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে এই রোগগুলোর থেকে আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করে রোগগুলোর জন্য যদি প্রিভেনশন নিই তাহলে এই রোগগুলোর যে বিভিন্ন সিমটমগুলো রয়েছে যা আপনাদের চলার পথে নানাবিধ সমস্যার সৃষ্টি করতে পারে সেইগুলো থেকে আমরা নিস্তার পাব। তাহলে আমরা কি করে প্রিভেনশন নেব? প্রিভেনশন নেওয়ার জন্য যদি বহুদিন ধরে আপনাদের বিভিন্ন উপসর্গ দেখা যায় তাহলে সেগুলোকে ইগনোর না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাছাড়া যদি আপনাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেমন বাবা, কাকা, জ্যাঠার এই সিমটমগুলো থাকে তাহলে আপনি বছরে একবার অন্তত সিরাম প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এবং তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি এসব করাতে পারেন, এবং ডাক্তারের দৃষ্টি আকর্ষণ করে আপনারা যদি দরকার পড়ে তার সাহায্যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে প্রোস্টেটের অবস্থান জানতে পারেন। তাছাড়া এই রোগগুলো সম্পর্কে একটা অ্যাওয়ারনেস থাকাও অবশ্যই জরুরি। এইভাবে নানাবিধ প্রিভেনশন গ্রহণ করে এবং চিকিৎসা ব্যবস্থার সাহায্য নিয়ে আপনারা এই রোগগুলো থেকে সহজেই নিস্তার পেতে পারেন। তো আজকের ভিডিওতে এইটুকুই।
পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো রোগ এবং সেই রোগ থেকে প্রতিকারের কী কী উপায় আছে সেই সম্পর্কে একটা ধারণা লাভ করব। নমস্কার, ধন্যবাদ।